আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছি কেমিস্ট্রি আরো একটি ক্লাসে তোমাদের সাথে। তো আজকে হচ্ছে গিয়ে রসায়নের চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে গিয়ে পর্যায় সারণী। সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। পড়াশোনা না আলোচনা, ঠিক আছে? আলোচনার মাধ্যমে পড়াশোনাটা হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো প্রথমেই আসছে কি পর্যায় সারণীর পটভূমি। পটভূমি মানে হচ্ছে পর্যায় সারণীর ইতিহাস, যে পর্যায় সারণী আসলে কিভাবে হচ্ছে তৈরি হয়েছে, ঠিক আছে? যে পর্যায় সারণী আসলে কিভাবে আসছে সেটা নিয়ে। তো প্রথমেই হচ্ছে গিয়ে তোমার বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে হচ্ছে গিয়ে কি করছিল, যে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌলিক পদার্থ সমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন, ঠিক আছে? তো প্রথম করছিল কি বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে, অ্যান্টনি ভ্যান ল্যাভয়েসিয়ে। আর কোন জায়গায় পাইছিলাম হচ্ছে গিয়ে প্রথম অধ্যায়, যে আধুনিক রসায়নের জনক হচ্ছে গিয়ে তোমার ল্যাভয়েসিয়ে, আধুনিক রসায়নের জনক, ঠিক আছে? এটা আমরা প্রথম অধ্যায় পাইছিলাম। তো এইটাই, যে উনি কি করছিল, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি আর হচ্ছে গিয়ে জিঙ্ক এবং হচ্ছে সালফার, এই যে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা মৌল নিয়ে হচ্ছে ল্যাভয়েসিয়ে একটা হচ্ছে তোমার ভাগ করেন। ওইটাই হচ্ছে পর্যায় সারণীর সূত্রপাত। কত সালে? 1789 সালে। 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার লক্ষ্য করেন হচ্ছে তিনটি মৌলিক পদার্থের একই ধর্ম আছে, ঠিক আছে? তিনটি মৌলিক পদার্থ হচ্ছে একই রকমের ধর্ম প্রদর্শন করেন। তো এটাকে হচ্ছে গিয়ে তিনি পারমাণবিক ভর অনুসারে সাজাইছে। এটাকে তিনি কিভাবে সাজাইছে? পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান, ঠিক আছে? তিনটি করে মৌলিক পদার্থ একই রকমের পাইছে। তো এরকমের তিনটি করে পাইছে, যে তোমার হচ্ছে পারমাণবিক ভর অনুসারে সাজাইছে। তো উনি দেখছে যে ধরো এরকমের যদি সাজাই, ধরো একটা পারমাণবিক ভর আছে ধরো হচ্ছে গিয়ে 17, এরপরে হচ্ছে ধরো 18, এরপরে হচ্ছে ধরো 19, ঠিক আছে? এই অনুসারে উনি সাজাইছে। তো উনি দেখছে যে প্রথম আর তৃতীয় মৌলের যে যোগফলের অর্ধেক, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে দ্বিতীয় মৌলের সমান। তো ধরো 17 আর 19 যদি যোগ করো কত হয়? 36। ওইটাকে যদি অর্ধেক করো তাহলে কত হয়? 18। তো উনি এটা লক্ষ্য করছেন যে প্রথম আর তৃতীয় মৌলের যে যোগফল, ওটা হচ্ছে যোগফলের অর্ধেক, যেটা সেটা হচ্ছে দ্বিতীয় মৌলের সমান, এই আর কি। এরপর হচ্ছে 1864 সালে তোমার হচ্ছে বিজ্ঞানী মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটা সূত্র প্রবর্তন করেন। তো নিউল্যান্ড কি করছেন? উনি হচ্ছে গিয়ে বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটা সূত্র প্রদান করছে, অষ্টক সূত্র নামে একটা সূত্র প্রদান করছে। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটা মৌলের অষ্টম ধর্মের সাথে মিলে যায়। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তুমি যদি হচ্ছে পারমাণবিক ভরের তুমি যদি হচ্ছে ছোট থেকে বড় অনুসারে সাজাও, তাহলে কি দেখবা যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এটা হচ্ছে একটা অষ্টক সূত্র, যে ধরো একটা পারমাণবিক ভর অনুসারে সাজাইলা, ধরো 17, 18, 19। তো এরকম ভাবে তুমি হচ্ছে গিয়ে মৌলগুলা সাজাইছে। যে এটা যদি তুমি সাজাও তাহলে দেখবা যে কোনো একটা মৌলের সাথে তার হচ্ছে যে তার থেকে যে অষ্টম একটা মৌল থাকবে, অষ্টম মানে 8 নাম্বার যে মৌলটা, সেটার সাথে তার কিছু ধর্মের মিল আছে। এরপরে হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ, ঠিক আছে? যে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটা পর্যায় সূত্র প্রদান করেন। সূত্রটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু আসে। সূত্রটা কি? যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কি? একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কি বলছে? পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে তাদের পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে কি বলছে? মৌলের যে ধর্মগুলো আছে, যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, এটা হচ্ছে কি ভাইয়া, যে তাদের পারমাণবিক ভর, মৌলসমূহের যে পারমাণবিক ভর, সেইটার বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে উনি যে পর্যায় সারণীটা দিছে, ওইটা কিসের উপরে বেস করে দিছে বা কিসের উপরে ভিত্তি করে দিছে? সেটা দিছে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, যে উনি হচ্ছে পর্যায় সূত্রটা দিছে।
আচ্ছা, তো উনি উনি যে সূত্রটা দিছিলেন তখন হচ্ছে 63টা মৌল ছিল, পর্যায় সারণীতে কয়টা মৌল ছিল? 63টা, এখন আছে 118টা। তাহলে এই যে 63টা মৌলকে উনি হচ্ছে 12টা আনুভূমিক সারি, কয়টা আনুভূমিক সারি বলতো ভাইয়া? 12টি আনুভূমিক সারি আর 4টা হচ্ছে খাড়া কলামের একটা ছকে প্রদর্শন করেন। মানে হচ্ছে এই যে আনুভূমিক সারি, এগুলো কি বলা হয় কি ভাইয়া? পর্যায়। এই যে আনুভূমিক সারিগুলো কি বলা হয়? যে পর্যায়। আর এই 4টা খাড়া যে এইটা আছে এটাকে বলা হয় কি ভাইয়া? গ্রুপ। তো 12টা আনুভূমিক সারিকে বলা হয় গিয়ে পর্যায়, আর 4টা খাড়া যে কলাম থাকে ওইটাকে বলা হয় কি? গ্রুপ। তো উনি হচ্ছে এগুলা দিছে, এবং এইটা কি এই যে ছকটা উনি দিছে, এই ছকের নামই হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, তাহলে হচ্ছে মোটামুটি যে বর্তমানে যে পর্যায় সারণীটা আমরা দেখি ওইটা হচ্ছে বলা যায় মেন্ডেলিফের হাত ধরেই আসছে। ঠিক আছে, এরপরে এগুলো অনেক চেঞ্জ হয়েছে। তো এইটাই হচ্ছে মূলত একটা পর্যায় সারণী। এখানে ছোট করে দিছে, এখানে ফুল 113টা 118টা নাই। ঠিক আছে, তো আমরা যদি আমরা একটু দেখবো যে পর্যায় সারণী যে এই যে এখানে আরো আছে, ওইটা দিছে অর্ধেক, এইটা দিছে বাকি অর্ধেক। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে 113 পর্যন্ত দিছে। তো সরি, আমি তো একটু ভুল বললাম। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে এই যে 118 পর্যন্ত দিছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো মেন্ডেলিফের পর্যায় সারণীর কিছু মানে হচ্ছে ভুল টুল দেখা যায়, যে উনি হচ্ছে যেহেতু পারমাণবিক ভর অনুসারে সাজাইছে, তো ভর অনুসারে সাজাইতে গেলে কিছুটা মিসম্যাচ হয়ে যায়। যেমন হচ্ছে ধরো তুমি যদি ভর অনুসারে সাজাও তাহলে হচ্ছে পটাশিয়াম কিন্তু হচ্ছে ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 আর আর্গনের হচ্ছে গিয়ে 18, কিন্তু তুমি যদি হচ্ছে গিয়ে যদি ভর অনুসারে সাজাইতে যাইতে তাহলে পটাশিয়ামের হয়ে যেত 18, আর্গনের হয়ে যেত 19। কারণ কি? কারণ হচ্ছে যে পটাশিয়ামের ভরটা হচ্ছে 39 আর আর্গনের ভরটা হচ্ছে 40। তাহলে স্বভাবতই কি হয় বলতো, যে আর্গনের আগে পটাশিয়ামটা চলে আসার কথা। যে পটাশিয়ামের ভর হচ্ছে কত? পটাশিয়াম আমরা এইভাবে লিখি যে পটাশিয়ামের ভর হচ্ছে ধরো 39, আর হচ্ছে আর্গনের ভর কত? আর্গনের ভর হচ্ছে গিয়া 40। তাহলে কি স্বভাবতই কি পটাশিয়াম আর্গনের আগে চলে আসার কথা। তাহলে পটাশিয়ামের তো আমরা দেখি কি যে আর্গনের পারমাণবিক সংখ্যা তোমার হচ্ছে গিয়ে 18 আর পটাশিয়ামের হচ্ছে কি 19। দ্যাট মিন্স কি পটাশিয়াম হচ্ছে আর্গনের পরে অবস্থিত। কিন্তু এটা কেন হইলো? এটা হচ্ছে গিয়ে যখন আমাদের যে বর্তমান যে পর্যায় সারণী সেটা হচ্ছে গিয়ে তোমার পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়েছে, নট পারমাণবিক ভর অনুসারে। ঠিক আছে, তো এটা সাজানোর ফলে কি হয়েছে দেখো, আর্গন যেই গ্রুপে আছে, যেমন যে হ্যালোজেন নিষ্ক্রিয় গ্রুপ, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলা। তো আর্গনের যে ধর্মটা সেটা হচ্ছে পটাশিয়াম যে গ্রুপে আছে সেই গ্রুপের সাথে মিলে না। পটাশিয়াম 19 হয়ে যাওয়ার ফলে ও হচ্ছে গ্রুপ 1-এর সাথে চলে গেছে, যেটা হচ্ছে কি সবল মৃৎক্ষার ধাতু, মানে হচ্ছে একটি ইলেকট্রন ছাড়তে পারে। বাট আর্গন একটা ইলেকট্রন সহজে ছাড়তেও পারে না, গ্রহণ করতে পারে না, কারণ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, মানে হচ্ছে কত 18 নম্বর গ্রুপের মৌল। ঠিক আছে, তো আর্গনের বৈশিষ্ট্যটা ওই গ্রুপের সাথে মিলে গেছে দেখা আর্গনকে ওই 18 নম্বর গ্রুপই দেওয়া হয়েছে, যে নিষ্ক্রিয় গ্যাসের সাথে দেওয়া হয়েছে। তো দেখো এখানে কি হয়েছে, পারমাণবিক ভরের চেয়েও তোমার হচ্ছে পারমাণবিক যে পদার্থের যে ধর্ম ওইটা বেশি প্রাধান্য পাইছে। দ্যাট মিনস কি আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাইছি। পারমাণবিক সংখ্যা বলতে কি আর্গনের 18টা ইলেকট্রন আছে, আমরা ওই অনুসারে সাজাইছি এবং ওইটা হচ্ছে 18 নম্বর গ্রুপেই পড়ে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছো যে এখানে আমি যেটা বলছি সেটার উদাহরণ দেওয়া আছে, যে আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর কত 39 হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের মধ্যে ধর্মের মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল। বুঝছো, যে কি বলছে, একই গ্রুপের মৌল সমূহের ধর্মের মিল করানোর জন্য, যে একই গ্রুপের মৌলকে, যে আর্গন যে গ্রুপটাই বর্তমানে আছে সেটা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসের মৌল। ঠিক আছে, তো এই একই গ্রুপের মৌলের সমূহের ধর্মের মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছে যাতে ওইটার সাথে মিলে। আবার পটাশিয়ামের ধর্মটাও কিন্তু মিলে গেছে, পটাশিয়াম কিন্তু একটা মৃৎক্ষার ধাতু, এর জন্য হচ্ছে পটাশিয়ামকে পরে বসাইছে। ঠিক আছে, তো দুইজনেরই ধর্ম মিলা গেছে। এখন 1913 সালে বিজ্ঞানী মোসলে হচ্ছে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব করেন। উনি কি করছেন, যে পারমাণবিক ভরের পরিবর্তে উনি হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাইছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আধুনিক পর্যায় সারণী। তো পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে মৌলের স্থান দেওয়া হলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক সংখ্যা হয় কত 18। মেন্ডেল যে পারমাণবিক পর্যায় সারণী দিছিল ওই পর্যায় সারণী অনুসারে আর্গনের পারমাণবিক সংখ্যা হয়ে যায় 18 আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা
সংখ্যা হয়ে যায় কত ভাইয়া 19। কাজী আর্গন পটাশিয়ামের আগে বসবে, ঠিক আছে। তো কাজী আর্গন কি হবে ভাইয়া বলতো, পটাশিয়ামের আগে বসবে এবং দুইজনেরই কি ধর্ম মিলে গেছে, ঠিক আছে। তো দুইজনের ধর্ম মিলে গেছে, দুইজনের পারমাণবিক সংখ্যা মিলে গেছে। তো কাজেই পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে মৌলের স্থান দেওয়া হলে এরকম ত্রুটিগুলো সংশোধিত হয়। এরপরে হচ্ছে এইটা ওই যে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সংক্ষেপে যে IUPAC, এখন পর্যন্ত 118টা মৌলিক পদার্থে শনাক্ত করেছে, ঠিক আছে। 118টা মৌল বর্তমানে পর্যায় সারণীতে অবস্থান পাইছে। আচ্ছা, তো এখন হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণীর বৈশিষ্ট্য আসলে এইখানে অনেক কিছু দিছে, তা আমরা হচ্ছে একটু মুখে মুখে বলি, তাহলে এখান থেকে ঠিক হয়ে যাবে। তো পর্যায় সারণীটা হচ্ছে গিয়ে ধরো, পর্যায় সারণীটা যদি আমরা একটু দেখতে চাই, তো ধরো হচ্ছে কি আমরা একটা পিরিয়ডিক টেবিল দেখি, বইতে তত বড় নাই। আচ্ছা, এই যে চলে আসছে, ঠিক আছে। তো দেখো, তো এইটা হচ্ছে কি ভাই একটা পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে কি একটা পিরিয়ডিক টেবিল। তো এই যে পিরিয়ডিক টেবিল, এইখানে ধরো হচ্ছে গিয়ে, তো এখানে কি আছে দেখো যে হাইড্রোজেন আছে এই পাশে। আচ্ছা, এইটা হচ্ছে কি এখানে দেখো এই যে এটা হচ্ছে হাইড্রোজেন আছে, এরপরে হচ্ছে এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে বেরিলিয়াম, ঠিক আছে। এরপরে ধরো এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে নাইট্রোজেন। তো এইগুলাই মূলত এইখানে থাকে, ঠিক আছে। তো ধরো এটা কোথা থেকে আসছে, এটা আসছে হচ্ছে গিয়ে ধরো তোমার, তো এইখানে আমরা অনেক কিছু দেখতে পারতেছি, ঠিক আছে। তো এইখানে মোট কয়টা মৌল আমরা দেখছি, এখানে দেখছি হচ্ছে মোট হচ্ছে 118টা, ঠিক আছে। এখানে কয়টা আছে, এইখানে হচ্ছে মোট 118টা মৌল আছে। তো এই যে গ্রুপ 3-এর যে মৌলগুলা, এগুলা হচ্ছে আমার নিচে চলে আসছে। নিচে দেখো এই যে গ্রুপ 3-এর সাথেই হচ্ছে এইখান থেকে আবার ল্যান্থানাইট দুইটা সিরিজ আসছে। তো দেখো গ্রুপ 3-এর তোমার এইটা হচ্ছে পর্যায় 6, এটা হচ্ছে পর্যায় 7। তো দেখো এইটা যদি হয় পর্যায় 1, এইটা হবে পর্যায় 2, এটা হবে পর্যায় 3, এটা পর্যায় 4, এটা 5, এই যে দুইটা পর্যায়, এটা হচ্ছে 6, এটা হচ্ছে কি ভাইয়া 7। তো এটা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, এই যে 6, 7 আছে, ঠিক আছে। দেখছো, তো এই 6, 7টা কিন্তু এইটার সাথে অন্তর্ভুক্ত, এই 6, 7টা কিন্তু এই পর্যায়ের সাথে অন্তর্ভুক্ত। এখন এইটা কেমনে হইলো দেখো, গ্রুপ 3-এর এই যে গ্রুপ 3-এর যে দুইটা মৌল আছে না, এই দেখো এই যে কলামগুলো যেটা আছে, এই কলামগুলো যেটা এই যে সোজা সোজা যেটা আছে, ধরো এই একটা কলাম, এই একটা কলাম, ঠিক আছে। এইগুলাকে বলা হয় যে তোমার গ্রুপ, ঠিক আছে। এই যে কলামগুলো যেটা আছে সেটাকে বলা হয় গ্রুপ। ধরো এই যে, আচ্ছা এইটা না দিয়া ধরো হচ্ছে আমরা এইটা দেখলাম, ঠিক আছে। এই যে এই পুরা যেটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া গ্রুপ, এই পুরা যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ। আর এই বরাবর যদি তুমি একটা দাগ টানো, এই বরাবর যদি তুমি একটা দাগ টানো, আচ্ছা এইটা না দিয়ে আমরা এই পাশ থেকে দেই, ধরো হচ্ছে এইটাই ধরলাম, ঠিক আছে। ধরো এইটা হচ্ছে একটা পর্যায়। তো এটা কত নাম্বার পর্যায় ভাই বলো তো, 4 নাম্বার একটা পর্যায়। তো 4 নাম্বার পর্যায়ের ধরো হচ্ছে গিয়ে তোমার 18 নাম্বার গ্রুপের মৌল কোনটা, পটাশিয়াম, ঠিক আছে। তো এইভাবে, তো এখানে মোট হচ্ছে 18টা গ্রুপ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে কলামগুলা যেগুলো খাড়া থাকে সেগুলো হচ্ছে গিয়ে তোমার গ্রুপ, আর যেগুলো হচ্ছে আনুভূমিক বরাবর থাকে সেগুলোকে বলা হয় পর্যায়। এটুকু একটু বুঝতে হবে। এখন দেখো এইটাও গ্রুপ, এইটাও পর্যায় 6, 7, এটাও পর্যায় 6, 7, এতে কেমন হইলো দেখো। তো গ্রুপ 3-এর যে মৌলগুলো যখন হচ্ছে পর্যায় 6 আসে, তখন হচ্ছে এইখান থেকে এই যে ল্যান্থানাইট একটা কথা লেখা আছে ছোট করে, তো এই ল্যান্থানাইট সিরিজটাই হচ্ছে এইটা হয়ে যায়, ল্যান্থানাইট পর্যায়টাই এইখানে চলে আসে। আর যে অ্যাক্টিনাইট এটা চলে আসে এই যে পর্যায় 7-এর মধ্যে, ঠিক আছে। তাহলে দেখো এই পর্যায়ের অংশ বিশিষ্ট এইখানে চলে আসছে, আর এই পর্যায়ের অংশ বিশিষ্ট এইখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে গ্রুপ পর্যায় 6 এবং 7-এর প্রথম মৌল কোনটা, অবশ্যই হবে কোনটা ভাইয়া, ল্যান্থানাম, ঠিক আছে। তাহলে এটা 1 নাম্বার পর্যায়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, ঠিক আছে। আর বাকি দুইটা পর্যায় এটার সাথে আসছে। যদি তোমার কোশ্চেন আসে যে গ্রুপ 6-এর প্রথম মানে পর্যায় 6-এর প্রথম মৌল কোনটা, অবশ্যই হবে কি ভাইয়া, ল্যান্থানাম হবে কিন্তু, ঠিক আছে। নট সিজিয়াম, নট ফ্রান্সিয়াম হবে। তাই আমরা পর্যায় 6, 7 হচ্ছে এইটা কি গণনা করি। তাহলে আমার
যে এটা আছে, তো আমরা এইটা দেখানোর জন্য এই পাশে চলে গেছিলাম। তাহলে তোমার হচ্ছে কয়টা আমরা পর্যায় পাইলাম? পর্যায় পাইলাম 7টা, গ্রুপ পাইলাম হচ্ছে গিয়ে 18টা। তাহলে দেখো এখানে এটাই লেখা আছে যে পর্যায় সারণীতে হচ্ছে গিয়ে তোমার 7টা পর্যায় ও 18টা গ্রুপ আছে, 7টা পর্যায় ও 18টা গ্রুপ আছে, ঠিক আছে। তো হচ্ছে এই গ্রুপ প্রতিটি পর্যায়ে হচ্ছে বাম দিক থেকে গ্রুপ 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত হচ্ছে থাকে, এবং মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলো এগুলো যথাক্রমে 6 ও 7 পর্যায়ের অংশ। পাইছো? আমি যা বলছি তাই কিন্তু এখানে আছে, ঠিক আছে। যে মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল দেখানো হলেও এগুলো হচ্ছে কি পর্যায় 6 এবং 7-এর কিন্তু অংশ, আমি কিন্তু বলছি অলরেডি, ঠিক আছে। তো পর্যায় 1-এ শুধুমাত্র 2টা মৌল আছে, কি কি আছে? হাইড্রোজেন আর হিলিয়াম আছে। পর্যায় 2 ও পর্যায় 3-এ 8টি করে মৌল আছে। পর্যায় 4 এবং 5-এ 18টা করে আছে। পর্যায় 6 এবং 7-এ কয়টা আছে ভাইয়া? ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট মিলা মোট আছে 32টা, ঠিক আছে। মোট আছে কয়টা ভাইয়া? 32টা। তাহলে 1-এ আছে 2টা, 2-এ আছে 2 এবং 3-এ 8টা করে আছে, পর্যায় 4 এবং 5-এ 18টা করে আছে, এবং পর্যায় 6 ও 7-এ যেহেতু হচ্ছে এখানে অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট আলাদাভাবে যুক্ত হয়েছে, সেটার জন্য এটার মৌল সংখ্যা হচ্ছে 32টা। এখন আসো, এটা গেছে কিসের হিসাব? এটা গেল হচ্ছে গিয়ে তোমার পর্যায়ের হিসেবে। এখন গ্রুপ 1-এ মৌল আছে 7টা, গ্রুপ 2-এ আছে 6টা, গ্রুপ 3-এ আছে কয়টা ভাইয়া? 32টা। কজ গ্রুপ 3-এরই আবার অংশ বিশেষ কিন্তু হচ্ছে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট, কজ ওইখান থেকে টান দিয়ে কিন্তু নিচে চলে আসছে। তাহলে গ্রুপ 3-এ মৌল আছে 32টা, গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটিতে 4টা করে মৌল আছে, আর গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত প্রত্যেকটিতে 6টা করে মৌল আছে, আর গ্রুপ 18-এ আছে 7টা মৌল। গ্রুপ 18-তে কয়টা আছে? 7টা মৌল আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো জাস্ট একটু জানিয়ে রাখবে, এগুলো মুখস্থ করার জিনিস। এখন আসা হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থা নির্ণয়। এখানে বইতে যেরকম আছে সেরকমই পড়াবো, বাট একটু মুখে মুখে দেখো, চিন্তা করো। তো প্রথমে যদি তুমি পর্যায় নাম্বার বের করতে যাও, ঠিক আছে। তো পর্যায় নাম্বার যদি বের করতে যাও, তো পর্যায় নাম্বার বের করার ক্ষেত্রে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার পর্যায় নাম্বার। ধরো হচ্ছে আমরা যদি দেখি সোডিয়াম, ঠিক আছে। তো সোডিয়ামের যে তোমার হচ্ছে কয়টা ইলেকট্রন আছে সেটা না, কত নাম্বার শক্তি স্তরে আছে সেটাই হচ্ছে গিয়ে তোমার পর্যায় নাম্বার। ধরো হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টা? 11টা, ঠিক আছে। তো 11টার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কিভাবে লেখা যায়? 1s2 2s2 2p6 3s1, ঠিক আছে। আমরা কিন্তু আগের ক্লাসে এটা শিখছি যে কিভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা করতে হয়। তাহলে এসে থাকে সর্বোচ্চ 2টা, তো আমরা হচ্ছে সেই আলোচনাটা আর করবো না, এখানে আমরা ডিরেক্ট ইলেকট্রন বিন্যাসই করলাম। তো 1s2 2s2 2p6 এখানে হচ্ছে 10টা, 3s1 11টা, ঠিক আছে। তাহলে আমার শেষ ইলেকট্রনটা বা একেবারে তোমার যে শেষ কক্ষপথটা থাকে সেই কক্ষপথটা মানে হচ্ছে সেটা প্রধান শক্তি স্তর যেটা সেটাই হচ্ছে গিয়ে তার পর্যায় নাম্বার। তাহলে এটা প্রধান শক্তি স্তর কোনটা? 3 নাম্বার, যেটা প্রধান শক্তি স্তর। তাহলে ওর পর্যায় হচ্ছে কত? 3 নাম্বার পর্যায়, ঠিক আছে। আমরা অলরেডি দেখছি। তাহলে আমরা একটু চেক আউট করি যে তোমার হচ্ছে এটা আদৌ হচ্ছে গিয়ে তোমার এসের মধ্যে আছে কিনা, যেটা পর্যায় 3-এ আছে কিনা। দেখো এই যে সোডিয়াম কত নাম্বার? এটা যদি 1 নাম্বার ধরি, এটা হবে 2, এটা হবে 3। তাহলে দেখছো সোডিয়াম কত নাম্বারে আছে? সোডিয়াম আছে পর্যায় 3-এ, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে গিয়ে তুমি সবগুলা ইলেকট্রনের সবগুলা পরমাণুর হচ্ছে গিয়ে তুমি বের করতে পারবা, কি জানি বলে, সবগুলা পরমাণুর হচ্ছে গিয়ে তুমি পর্যায়ে নাম্বারটা বের করতে পারবা। এখন আসো গ্রুপ নাম্বার বের করার ক্ষেত্রে। এখন গ্রুপ নাম্বার বের করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার 3টা নিয়ম আছে। এখন যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে থাকে, কি বলছি যে শেষ ইলেকট্রনটা যদি শুধুমাত্র এস অরবিটালে থাকে, এসে থাকে, তাহলে এই এস অরবিটালে যদি থাকে তাহলে এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা, এস অরবিটালে ধরো হচ্ছে একটা ইলেকট্রন আছে, তাহলে সেটা হবে কত? 1 নাম্বার গ্রুপ, ঠিক আছে। 1 নাম্বার গ্রুপ হবে। আবার ধরো 2টা ইলেকট্রন আছে, তাহলে এটা কত হবে? 2 নাম্বার গ্রুপ হবে। তাহলে এস অরবিটালে যে কটা ইলেকট্রন থাকে সেটাই হবে তার গ্রুপ নাম্বার। আরেকটা নিয়ম হচ্ছে যে ধরো যে শেষে যে যদি তোমার হচ্ছে ইলেকট্রন 2টা মানে শেষ
ইলেকট্রনটা হচ্ছে যে যদি তোমার পিতে থাকে, তাহলে এস এবং পি, শেষ ইলেকট্রনটা যদি এস এবং পিতে থাকে, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে মানে একেবারে শেষ যে শক্তি স্তরটা থাকবে সেটা যদি শুধুমাত্র এস এবং পি অরবিটাল হয়, ঠিক আছে। এটা আমরা যদি মনে রাখতে পারি যে শেষ ইলেকট্রনটা যদি পি অরবিটালে থাকে, তাহলে এস এবং পি দুইটা মিলায়া, অথবা বইয়ের ভাষা যদি তুমি চিন্তা করতে চাও যে একেবারে যে বহিস্থ শেলের বা একেবারে বাইরের মানে একেবারে শেষ যে প্রধান শক্তি স্তর, একটু আমরা দেখলাম সোডিয়ামের ক্ষেত্রে 3s, তাহলে ওরকমের যদি হচ্ছে শেষ শক্তি স্তর, মনে করো শেষ শক্তি স্তর ধরো হচ্ছে 3, তাহলে 3-এর কিন্তু 3s হয়, 3p হয়, 3d হয়, এই তিনটা হয়, ঠিক আছে। তৃতীয় শক্তি স্তরে তিনটা হয়, 3s 3p 3d। তো এরকমের যদি হচ্ছে গিয়ে আমার 3s আর 3p তে আছে, ঠিক আছে, দ্যাট মিন্স কি এইখানে হচ্ছে এস এ মানে 3 নাম্বার প্রধান শক্তি স্তরের এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে। তাহলে এই যে এস এবং পি অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে সেই কয়টা ইলেকট্রন যোগ করে সেটার সাথে তুমি 10 যোগ করবা, যে কয়টা ইলেকট্রন থাকে সেটার সাথে তুমি 10 যোগ করবা। তাহলে ধরো হচ্ছে আমরা যেমন এই বোরনটা পাইছি, এখানে বোরন ইলেকট্রন বিন্যাস করা দেখাইছে, এটা এস এ আছে আর পি তে আছে। তাহলে এস এ আছে 2টা, পি তে আছে 1টা, তাহলে কয়টা হলো মোট 3টা, 2 + 1 3, এটার সাথে 10 যোগ করে 13 নম্বর গ্রুপটা বের করতে পারছে। এখন নিয়ম যদি 3 হয় যে শেষ ইলেকট্রনটা হচ্ছে এস অরবিটালে গেছে কিন্তু তার আগের অরবিটালটা ডি, ঠিক আছে। ধরো হচ্ছে গিয়ে তোমার কেমনে হয় আয়রনেরটা, ঠিক আছে। আয়রনেরটা যদি আমরা হিসাব করে দেখো, শেষ এটা আছে আমার 4s এ, ঠিক আছে, মানে শেষ অরবিটালটা হচ্ছে আমার 4s, তাহলে এর আগেরটা কি 3d না, মানে এস এর আগে হচ্ছে কি আছে ডি আছে। তাহলে এরকম যদি থাকে তাহলে সেটা কি করতে হবে যে এস ও ডি অরবিটালের সংখ্যা যোগ করলে তুমি গ্রুপ নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে। এস আর ডি অরবিটালের সংখ্যা যোগ করলে তুমি পেয়ে যাবা। তাহলে এস হচ্ছে মানে হচ্ছে এস এবং ডি অরবিটালে যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রনের নাম্বারটা তোমার যোগ করলেই হবে, ঠিক আছে। তাহলে দেখো এস এ কয়টা ইলেকট্রন আছে 2টা, আর ডি তে কয়টা আছে 6টা, দ্যাট মিন্স কত 6 + 8 মানে কত 6 + 2 মানে হচ্ছে 8 নাম্বার গ্রুপে আছে। তাহলে এটা যদি আমরা একটু চেক করি যেটা 8 নাম্বার গ্রুপে আদৌ আছে কিনা, তাহলে এটা যদি আমরা চেক করতে যাই তাহলে কিভাবে চেক করব, দেখো আয়রন নাকি, তো আয়রন দেখো 8 নাম্বার গ্রুপে আছে কিনা। তো এটা যদি গ্রুপ 1 হয়, এটা যদি গ্রুপ 1 হয়, এটা 1, এটা 2 3 4 5 6 7 8, এই দেখো 8 নাম্বার গ্রুপে হচ্ছে কি আছে আয়রনটা আছে, 8 নাম্বার গ্রুপে হচ্ছে কিন্তু আয়রন আছে, ঠিক আছে। আচ্ছা, তো হইলো 8 নাম্বার গ্রুপে পাইলাম, তো এইখানে হচ্ছে সবগুলো দেওয়া আছে। তো এইখান থেকে হচ্ছে এই চারটা পড়লেই দেখবে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে যে এস এ থাকলে কি হবে, এস আর পি তে থাকলে কি হবে, এস আর ডি তে থাকলে কি হবে, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, এইটা দ্বারা আসলে কি বোঝায় যে ইলেকট্রন বিন্যাস করলেই কিন্তু তুমি হচ্ছে কি পর্যায় নাম্বার বের করতে পারতেছো, গ্রুপ নাম্বার বের করতে পারতেছো। তাহলে মানে কি ইলেকট্রন বিন্যাসটাই কি পর্যায় সারণীর মূল ভিত্তি না, এটাই তো বোঝা যায় এই হেডলাইন দ্বারা যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌল কত নাম্বার পর্যায়ে আছে, কোন মৌল কত নাম্বার গ্রুপে আছে সেটা জানা যায়। আমরা অবশ্যই অলরেডি এটা ডিসকাস করছি। তাহলে যে সকল মৌলের মানে একেবারে শেষ শক্তি স্তর, যেটা বাইরের প্রধান শক্তি স্তর মানে কি একেবারে শেষ শক্তি স্তর যেটা, তাহলে সেই বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম, মানে যে সকল মৌলের, ঠিক আছে, যে সকল মৌলের ধরো হচ্ছে বাইরের প্রধান শক্তি স্তরে মানে একেবারে শেষ শক্তি স্তর ধরো এস, তাহলে ওইগুলাকে তুমি হচ্ছে একই গ্রুপে অবস্থান করাবা, ঠিক আছে। তো এস অরবিটালের মৌলগুলো হচ্ছে গ্রুপ 1 এ থাকে, ওই গ্রুপ 1 এর এস অরবিটালের মৌলের হচ্ছে গিয়ে তোমার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। আবার গ্রুপ 2 এস অরবিটাল, গ্রুপ 2টাও কিন্তু এস অরবিটালের মৌল, তাহলে এটা থাকে 2টা, ঠিক আছে। তো এইগুলা সবগুলো কি একই গ্রুপে অবস্থান করে। ধরো হচ্ছে যেমন আমরা যদি গ্রুপ 1 এর কথা চিন্তা করি, তাহলে দেখো হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এবং এটাতে আছে 1s1 এ। লিথিয়াম দেখো এটাও শেষ কক্ষপথ আছে এস এ এবং এটাতেও হচ্ছে একটা ইলেকট্রন আছে। সোডিয়াম এটারও শেষ ইলেকট্রন আছে এস এ এবং এটাতেও একটা ইলেকট্রন আছে। তাহলে পটাশিয়ামের দেখো এটাও শেষ কক্ষপথ 4s এবং এটাতেও একটা ইলেকট্রন আছে। গ্রুপ 2 তে যদি হিসাব করো তাহলে এটা সবগুলার, এটাও হচ্ছে এস অরবিটালের মৌল এবং এটার শেষে থাকবে 2টা করে, যেমন হচ্ছে হিলিয়াম এটা শেষে আছে 2টা, বেরিলিয়াম এটা শেষে আছে 2s, মানে 2s যাই থাকুক, যেমন লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2s ছিল বাট ইলেকট্রন ছিল কিন্তু একটা, এর জন্য এটা গ্রুপ 1। আর বেরিলিয়ামের হচ্ছে গিয়ে 2s কিন্তু এটাতে আছে 2টা ইলেকট্রন, এর জন্য এটা গ্রুপ 2। এরকম ভাবে ম্যাগনেসিয়ামের এটাতে আছে হচ্ছে 3s, এটাতে ইলেকট্রন আছে 2টা। আবার ক্যালসিয়ামেরও আছে 4s কিন্তু এটাতে ইলেকট্রন, কিন্তু এটাতেও ইলেকট্রন আছে 2টা, ঠিক আছে। তো এর জন্য এগুলা হচ্ছে দেখো যে গ্রুপ 2 এর যে মৌলগুলো সবগুলাতেই কিন্তু শেষে
এস অরবিটাল এবং ইলেকট্রন দুইটা। আর গ্রুপ একের যেটা সেটা হচ্ছে শেষে এস অরবিটাল কিন্তু ইলেকট্রন একটা। ঠিক আছে, তো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু সেম। তো এখন আসো যে তোমার হচ্ছে এখান থেকে বলছে যে যারা একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এইটাই। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা। তো ও হচ্ছে আমরা কি জানি যে ধরো এটা অলরেডি তোমরা ক্লাস 8-এও পড়ছো যে একটা ইলেকট্রন যারা মানে ধরো হচ্ছে যাদের শেষ কক্ষপথে অষ্টক পূরণ থাকে, যে মানে যাদের শেষ কক্ষপথটা পূর্ণ থাকে, ধরো হচ্ছে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে, তাও প্রথম কক্ষপথের ক্ষেত্রে তোমার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। তো ওর যদি 2টা পূরণ থাকে দ্যাট মিনস কি ওর অষ্টক পূরণ আছে। অষ্টক পূরণ থাকলে কি ও স্থিতিশীল। এরপর দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে ইলেকট্রন আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টা। তো এই 8টা ইলেকট্রন যদি পূর্ণ থাকে তাহলে তার অষ্টক পূরণ। তৃতীয় শক্তি স্তরে তেমনি হচ্ছে 18টা। তো এর যদি 18টা ইলেকট্রন পূরণ থাকে তাহলে তার মানে হচ্ছে কি অষ্টক পূরণ থাকে। তার মানে এইগুলা যাদের অষ্টক পূরণ থাকে তারা হচ্ছে কি স্থিতিশীল হয়। তো প্রত্যেকটা মৌলই হচ্ছে অষ্টক পূরণ করতে চায় স্থিতিশীল হওয়ার জন্য। তো যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা, তারা একটা ইলেকট্রন ছেড়ে দিলেই তাদের কিন্তু অষ্টক পূরণ হয়ে যায়। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে কেউ যদি 19টা থাকে, একটা ইলেকট্রন ত্যাগ করে 18টা, তার অষ্টক পূরণ হয়ে যাবে। আবার হচ্ছে তাদের ধরো 11টা থাকে, তারা একটা ইলেকট্রন ছেড়ে 10টা, তাদের অষ্টক পূরণ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই। তো যাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তারা হচ্ছে কি করতে পারে ভাইয়া, একটা ইলেকট্রন সাধারণত ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা থাকে। যেমন হচ্ছে সোডিয়ামের বাইরের শেলে ইলেকট্রন আছে একটা, এটা হচ্ছে 11 নম্বর মৌল। তাই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন হচ্ছে সোডিয়াম এইটা, তাহলে এটা হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে, দেখছো এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। আবার ধরো যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা, তারা কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করলেই তাদের কিন্তু অষ্টকটা পূরণ হয়ে যায়। যেমন হচ্ছে ক্লোরিনের। ঠিক আছে, তো আবার যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা, সে সকল মৌল সাধারণত একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। যেমন ক্লোরিনের বাইরের শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, তাই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে মানে ঋণাত্মক আয়নে পরিণত হয়। যেমন হচ্ছে ক্লোরিন এই যে এটা আছে, এটা হচ্ছে এই পাশে যদি একটা ইলেকট্রন দিয়ে দাও তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে এটা কি হচ্ছে ভাইয়া, ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে এই জিনিসটা বোঝা গেছে আশা করি। তাহলে পর্যায় সারণীর মাধ্যমে পর্যায় সারণীতে তোমার হচ্ছে মৌলের অবস্থা নির্ণয় ও মৌলসমূহের অনেক ধর্ম ব্যাখ্যা করা যায়। আবার এখন আসো যে পর্যায় সারণীতে তোমার কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি, যে হাইড্রোজেন কিন্তু হচ্ছে একটা অধাতু। হাইড্রোজেন কি একটা অধাতু। অধাতু কি, যারা হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন তোমার যারা একটা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করতে পারে, মানে কি যাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি তারা হচ্ছে অধাতু। এই অধাতুটাই যারা হচ্ছে অধাতু তাদেরই হচ্ছে অধাতব ধর্মটা থাকে। আর যারা একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তারা হচ্ছে ধাতু। তো হাইড্রোজেনের ধর্ম হচ্ছে যে তোমার হাইড্রোজেন ম্যাক্সিমাম টাইম ইলেকট্রনটা হচ্ছে গিয়া তোমার গ্রহণ করতে আমরা দেখি, আবার অবশ্য ত্যাগ করতে দেখা যায়। তো হাইড্রোজেনের বৈশিষ্ট্য হচ্ছে তোমার হচ্ছে অধাতুর সাথে মিলে। তো অধাতুর সাথে মেলার ফলেও হাইড্রোজেনের ইলেকট্রন কিন্তু আছে একটা। তো একটা ইলেকট্রন থাকলে সে তো আর অধাতুর মধ্যে যাবে না। যেমন আমরা জানি যে মোটামুটি হচ্ছে গ্রুপ 14 থেকে গ্রুপ 18 পর্যন্ত সবগুলোই হচ্ছে গিয়ে অধাতুর বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তো এইটা যদি থাকে তাহলে হাইড্রোজেনের তোমার গ্রুপটা হওয়ার কথা কত ছিল, 14 থেকে 18-র মধ্যে। তো 14 থেকে 18-র মধ্যে হতে হলে অবশ্যই তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা একের অধিক, মানে কত 4, 5, 6 এরকম থাকতে হইতো। তো এরকম যদি থাকতো তো তাহলে হাইড্রোজেন তো ওই শর্তটা পূরণ করতে পারতেছে না। তো হাইড্রোজেন কোন শর্তটা পূরণ করতে পারতেছে, যে ওর শেষ কক্ষপথে ইলেকট্রনটা আছে একটা এবং হচ্ছে এস অরবিটালে। এর জন্য হচ্ছে কি ওকে গ্রুপ 1-এ নিয়ে আসছে, যেটা হচ্ছে এস অরবিটালের মৌল। ঠিক আছে, এবং শেষ কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন আছে তাহলে এটা প্রথম গ্রুপের মৌল হয়ে গেছে। তো হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও ও কিন্তু এস গ্রুপে, অর্থাৎ মানে ধাতুর গ্রুপে চলে আসছে। এস অরবিটালটা মূলত কিন্তু হচ্ছে এস অরবিটালের যে গ্রুপটা, গ্রুপে 1 এবং গ্রুপ 2, এটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার যে এটা কিন্তু ধাতব গ্রুপ। তো ও হচ্ছে অধাতু হওয়া সত্ত্বেও ও কিন্তু হচ্ছে ধাতুর গ্রুপে অবস্থান পাইছে। তো এটা কিন্তু একটা ব্যতিক্রম। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যতিক্রম। তাহলে প্রথমটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান নিয়ে ব্যাখ্যা করছে, আমি অলরেডি মুখে মুখে বইলা দিছি, এটা আর পড়লাম না। এখন হচ্ছে হিলিয়ামের অবস্থান। হিলিয়াম কিন্তু আবার হচ্ছে গিয়ে তোমার ধরো হিলিয়ামের তোমার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা।
এবং এটা হচ্ছে গিয়ে তোমার হিলিয়ামের ইলেকট্রনই আছে দুইটা, তো এটার এরকম ভাবে লিখতে হয় যে 1s2 লিখতে হয়, ঠিক আছে 1s2। তাহলে দেখো ওর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, দুইটা, এবং ও আছে কিসে, এস অরবিটালে। তাহলে এটা স্বভাবতই কি এস অরবিটালে আছে, তাহলে এটা অবশ্যই গ্রুপ 1 অথবা 2 এর মৌল হওয়ার কথা। এবং যেহেতু শেষে ইলেকট্রন আছে দুইটা, তাহলে অবশ্যই কি এটা আমরা একটু আগে যেরকম দেখছি যে এটা গ্রুপ 2 এর হওয়ার কথা ছিল, কিন্তু ও অবস্থান করতেছে গ্রুপ 18-তে। এটা কেন হইলো? কারণ হচ্ছে হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, এই যে এখানে লেখা আছে হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। তো এই নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য ও 18 নম্বর গ্রুপে অবস্থান করতেছে, কারণ 18 নম্বর গ্রুপে সবগুলোই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এটাও কিন্তু একটা ব্যতিক্রম যে ওর হচ্ছে দ্বিতীয় কক্ষপথে থাকার কথা, মানে সরি দ্বিতীয় গ্রুপে থাকার কথা, ও দ্বিতীয় গ্রুপে না থাকে হচ্ছে গ্রুপ 18-তে থাকতেছে নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য। তো এরকমই যেমন হচ্ছে ও হচ্ছে কোন গ্রুপে আছে, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে। এখন ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির মৌলগুলোর অবস্থান। তো দেখো এটা হচ্ছে গিয়ে এটা ব্যতিক্রম না আসলে, আবার ব্যতিক্রম বলা যায়, যেমন হচ্ছে এটা কিন্তু গ্রুপ 3 থেকে এটার অবস্থান শুরু হয়েছে, যে গ্রুপ 3 থেকে এটার পর্যায় 6 এবং পর্যায় 7-এ চলে আসছে। তো দেখো যে ল্যান্থানাইড সারির ও অ্যাক্টিনাইড সারির মৌলগুলোর অবস্থান, যে পর্যায় সারণীতে ল্যান্থানাইড সারির মৌলগুলো, ল্যান্থানাইড সারির যে মৌলগুলো মানে কি ল্যান্থানাইড থেকে যে সারিটা শুরু হয়, তো ল্যান্থানাইড সারির মৌলগুলো 6 নাম্বার পর্যায় ও 3 নাম্বার গ্রুপে অবস্থিত। আর অ্যাক্টিনাইড সারির মৌলগুলো 7 নাম্বার পর্যায়ে, কিন্তু গ্রুপ কিন্তু ওই 3 নাম্বার গ্রুপে অবস্থিত। অর্থাৎ এই অবস্থানগুলোতে ল্যান্থানাইড সারির এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলোকে বসালে সারণীর সৌন্দর্য নষ্ট হয়। কাজেই পর্যায় সারণীকে সুন্দরভাবে দেখানোর জন্য ল্যান্থানাইড সারির ও অ্যাক্টিনাইড সারির মৌলগুলোকে পর্যায় সারণীতে নিচে আলাদাভাবে রাখা হয়। আচ্ছা, এখন আসো যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম বলতে হচ্ছে কি যে পর্যায়ক্রমে যে ধর্মগুলো আবর্তিত হয়, ঠিক আছে, এগুলোকে হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এখন পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমরা কি কি জানি, তোমরা হচ্ছে যখন ইন্টারমিডিয়েট লেভেলে আসবে তখন ওইখানে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো সম্পর্কে জানবো। তো আপাতত হচ্ছে আমরা এখানে হচ্ছে কি কি জানবো, যে ধাতব ধর্ম, অধাতব ধর্ম এগুলো সম্পর্কে হালকা পাতলা একটু জানবো, ঠিক আছে। ধাতব ধর্ম সম্পর্কে জানবো, তারপর হচ্ছে অধাতব ধর্ম, তারপর হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এগুলো সম্পর্কে একটু জানবো, ঠিক আছে। এখানে আচ্ছা, এখানে একটু আয়নীকরণ শক্তি সম্পর্কে একটু বলছে, ইলেকট্রন আসক্তি সম্পর্কে একটু বলছে, ঠিক আছে, তো হালকা পাতলা বলছে। তো এইখানে হচ্ছে অত বেশি বলে না, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি সম্পর্কে তোমরা বিস্তারিত জানবা হচ্ছে গিয়ে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে বা হায়ার লেভেলে, উচ্চ মাধ্যমিক লেভেলে জানবা। তো এখানে আসে ধাতব ধর্ম। তো ধাতব ধর্ম একটু আগে আমরা পড়ছি কি যে গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলো হচ্ছে কি ধাতব ধর্ম, যাদের শেষে হচ্ছে কি একটা অথবা দুইটা ইলেকট্রন থাকে। গ্রুপ 1 এ থাকে একটা ইলেকট্রন, গ্রুপ 2 এ থাকে দুইটা ইলেকট্রন। তো এরা কিন্তু সহজেই একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। যেমন গ্রুপ 1 এর মৌলগুলো যদি একটা ইলেকট্রন ছাড়ে সহজে এরা অষ্টক পূরণ হবে, আবার দুইটা ইলেকট্রন ছাড়াও তো অসুবিধার কিছু না। গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে দুইটা ইলেকট্রন ছাড়ে, ঠিক আছে। তো এরকম যদি ভাবে ছাড়ে তাহলে কি হবে, যে যারা ইলেকট্রন তাড়াতাড়ি ত্যাগ করতে পারে তাদেরকে বলা হয় ধাতু। তো এগুলো কি ধাতব ধর্ম বেশি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে পারে, দ্যাট মিনস এটা কি ধাতু, ঠিক আছে। তো আমরা যদি বলি যে ধাতব ধর্ম জিনিসটা কি, তাহলে যারা একটা ইলেকট্রন তাড়াতাড়ি ছাড়তে পারে বা যাদের ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি তারাই কি ধাতু। যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী তাদেরকে আমরা ধাতু বলে থাকি। তাহলে ধাতুর বৈশিষ্ট্য কি কি, ধাতু হচ্ছে চকচকে আঘাত করলে হচ্ছে ধাতব শব্দ করবে এবং এরা হচ্ছে কি ভাইয়া তাপ ও বিদ্যুৎ পরিবাহী, মানে কি এদের মধ্যে দিয়ে তাপ ও বিদ্যুৎ চলাচল করতে পারে। তো আধুনিক সংজ্ঞা অনুযায়ী কি বলে, আধুনিক সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলেন। যে যারা হচ্ছে একটা বা একের অধিক ইলেকট্রন ত্যাগ করে তোমার হচ্ছে গিয়ে ধনাত্মক আয়নে, মানে হচ্ছে ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, গ্রুপ 1 এর মৌল সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে যদি, তাহলে ও কিসে পরিণত হবে, সোডিয়াম প্লাস। এই যে ইলেকট্রন এই পাশে একটা ছাইড়ে দিছে, ঠিক আছে, সোডিয়াম প্লাস। তো এরকম ভাবে লিথিয়াম যেহেতু গ্রুপ 1 এর মৌল, এর জন্য কেউ একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাসে পরিণত হয়।
তো এই যে ধাতু ইলেকট্রন ত্যাগ করতেছে এটাকে বলা হয় ওর ধাতব ধর্ম। তাইলে যে যত তাড়াতাড়ি বা যে যত বা যে যত বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম কি বেশি। যে পরমাণু বা যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সেই মৌলের ধাতব ধর্ম কি হবে ভাইয়া? সেই মৌলের ধাতব ধর্ম হবে বেশি। তাহলে যে মৌল যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারে সেই মৌলের তোমার হচ্ছে কি ধাতব ধর্মটা বেশি হবে। অধাতব ধর্ম ধাতব ধর্মের পুরোপুরি উল্টা। অধাতব ধর্মটা কি? যে যারা যে সকল মৌলের পরমাণু হচ্ছে গিয়ে তোমার একটা ইলেকট্রন বা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তারাই হচ্ছে কি অধাতব। তো অধাতব গুলো চকচকে হবে না, আঘাত করলে কোনো ধাতব শব্দ করবে না, এরপরে হচ্ছে এটা কি তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, ঠিক আছে, এগুলোকে আমরা অধাতব বলি। তো আধুনিক সংখ্যাটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে, ঠিক আছে, তাদেরকে অধাতু বলে। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় কি অধাতু। তাহলে অধাতু যে ইলেকট্রনটা ত্যাগ করে এটাকে বলা হয় ওর অধাতব ধর্ম। যে মানে সরি অধাতু যে ইলেকট্রন গ্রহণ করে এটাকে বলা হয় অধাতব ধর্ম। যে অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলে। আর যে পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্মটা কি তত বেশি হবে। যেমন হচ্ছে ধরো ক্লোরিন কি একটা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করতে পারে, ঠিক আছে, এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। আবার হচ্ছে কিছু অপধাতু বা অর্ধধাতু আছে। তো অপধাতু বা অর্ধধাতু জিনিসটা কি? তো অপধাতু বা অর্ধধাতু জিনিসটা হচ্ছে যে সকল মৌলের পরমাণু কখনো কখনো অধাতু এবং কখনো কখনো ধাতু রূপে আচরণ করে তাদেরকে বলা হয় অপধাতু। যে সকল মৌল কোনো সময় ধাতুর মতো আচরণ করে এবং কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে অর্ধধাতু বা অপধাতু বলা হয়। যে সকল মৌল কোনো সময় ধাতুর মতো আবার কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে অপধাতু বলা হয়। যেমন হচ্ছে সিলিকন, উদাহরণটা মনে রাখলেই হবে। এরপরে হচ্ছে পারমাণবিক আকার বা পারমাণবিক। তাহলে পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ একটা পর্যায়বৃত্ত ধর্ম। যে কোনো পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় পারমাণবিক আকার হ্রাস পায়। আর মানে পর্যায়ে যদি তুমি বাম থেকে ডান দিকে যাও পারমাণবিক আকারটা হ্রাস পাবে। আর একই গ্রুপের তুমি যদি উপর থেকে নিচে আসো তাহলে পারমাণবিক আকারটা বৃদ্ধি পাবে, ঠিক আছে, এখানে লেখা আছে। একটা পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। আর যে কোনো একটা পর্যায়ে বা যে কোনো একটা গ্রুপের যতই উপর থেকে নিচে আসা যায় পরমাণুর বা পারমাণবিক আকার বা ব্যাসার্ধ তত বাড়তে থাকে। এখন এটা আসলে কেমনে হয়, এখানে মেকানিজমটা দিছে, আমরা একটা মুখে মুখে বলবো, তাইলে এটা তুমি যখন পড়বা তখন হয়ে যাবে। এটা কেমনে হয়, যে ধরো একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় শক্তি স্তর কিন্তু বাড়ে না। ধরো দ্বিতীয় শক্তি স্তর মানে ধরো তৃতীয় পর্যায়ের ওই তিনটা শক্তি স্তরই থাকবে, সেটা হোক ওই পর্যায়ের প্রথম মৌল অথবা হোক সেই পর্যায়ের শেষ মৌল, তার কিন্তু তিনটা শক্তি স্তরই থাকবে। কিন্তু দেখো যদি তুমি বাম থেকে যত ডানে যাবা শক্তি স্তর কিন্তু সেম আছে, বাট হচ্ছে কি হবে তোমার ইলেকট্রনের সংখ্যা কিন্তু একটা একটা করে বাড়তেছে। তাহলে ইলেকট্রনটা কি ভাই? ইলেকট্রনটা হচ্ছে কিন্তু একটা নেগেটিভ চার্জ, ঠিক আছে। এখন আমরা জানি কি পরমাণুর কেন্দ্রে কি থাকে? ধনাত্মক নিউক্লিয়াস থাকে। তাহলে ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে আমরা কি জানি পজিটিভের প্রতি বা নেগেটিভের প্রতি নেগেটিভের প্রতি আকর্ষণ বেশি অথবা নেগেটিভের পজিটিভের প্রতি আকর্ষণ বেশি, অর্থাৎ কি বিপরীত চার্জের প্রতি আকর্ষণটা বেশি হয়। তাহলে হচ্ছে আমার পর্যায়ের সংখ্যা বাড়তেছে না, মানে সরি শক্তি স্তরের সংখ্যা বাড়তেছে না, শক্তি স্তর যেটা সেটাই, কিন্তু একটা একটা করে ইলেকট্রন বাড়তেছে। একটা একটা করে ইলেকট্রন বাড়লে কি হবে, যে নিউক্লিয়াসের কিন্তু ওই ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। এই আকর্ষণটা তৈরি হওয়ার ফলে কি হবে, যত বেশি ইলেকট্রন আসতেছে তত বেশি আকর্ষণ। দ্যাট মিনস কি ওই শক্তি স্তরটা কি মানে হচ্ছে নিউক্লিয়াসের দিকে আরো বেশি আকৃষ্ট হচ্ছে। তাহলে আকৃষ্ট হওয়ার ফলে কি হবে, মানে ওর যে ব্যাসার্ধটা ছিল সেটা আস্তে আস্তে হ্রাস পাবে। তাহলে এই যে হ্রাস পাওয়ার ফলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ যেটা ছিল সেটা কি আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে ভাইয়া, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। আশা করি বুঝতে পারছো। এখন ধরো একই গ্রুপে উপর থেকে নিচে আসলে কেন পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে? দেখো গ্রুপ যত বাড়বে মানে একই গ্রুপে তুমি যদি নিচে আসতে থাকো তার মানে কি একটা একটা করে পর্যায়ে তুমি নিচে আসতেছো। তাহলে একই গ্রুপে তুমি যদি নিচে আসতে চাও তোমার হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে, ঠিক আছে, বাট সাথে সাথে কিন্তু পর্যায়ের সংখ্যাটাও বাড়তেছে, মানে কি শক্তি স্তরের সংখ্যাটাও বাড়তেছে।
ঠিক আছে, তাহলে হচ্ছে ধরো গ্রুপ একের তুমি হচ্ছে 1 2 3, তার মানে কি পর্যায়ে 1 2 3 করে আসতেছো, তার মানে কি একটা একটা করে তোমার শক্তি স্তর বাড়তেছে। শক্তি স্তর বাড়ার ফলে কি হবে, ইলেকট্রনটা কি নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যাচ্ছে। আকর্ষণ কমে যাওয়ার ফলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছো, এখানে পুরোটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমি আশা করি বুঝাইতে পারছি। এটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে গিয়ে তোমার কি হবে, যে হচ্ছে গিয়ে তোমার যখন রিডিং করতে যাবা তখন হচ্ছে গিয়ে সহজ হয়ে যাবে। এরপর আসো আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, তো আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? আয়নীকরণ শক্তিটা হচ্ছে যে ধরো ওই যে একটু আগে আমরা বললাম ধাতব ধর্ম, তো ইলেকট্রন ছেড়ে দেওয়া। তো কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় কি ভাইয়া, আয়নীকরণ শক্তি। কি বলছি, যে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে বা একটা ইলেকট্রন ছাড়তে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তির ফলে কি হবে, কোন মৌলের পজিটিভ চার্জটা বাড়বে, কারণ ইলেকট্রন ত্যাগ করার ফলে কি হয়, পজিটিভ চার্জটা বাড়ে। ঠিক আছে, তাহলে কি দেখো এখানে কি আছে, যে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ, মানে কি 1 মোল ইলেকট্রন ছাড়তে বা ত্যাগ করতে 1 মোল মানে ত্যাগ করে অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে, যে আমরা একটু বললাম যে পজিটিভ আয়নে পরিণত হবে, 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। এটা হচ্ছে বহির্ভাষার সংজ্ঞা। ঠিক আছে, এটা একটু পড়ে নেবা। আয়নীকরণ শক্তি তাহলে কি, একটা পর্যায়বৃত্ত ধর্ম। ঠিক আছে, তো একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় পারমাণবিক ব্যাসার্ধ কি তত হ্রাস পায়, অর্থাৎ কি নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি কি আকর্ষণটা বৃদ্ধি পায়। তো আকর্ষণটা যদি বৃদ্ধি পায়, একটা ইলেকট্রন ছাড়তে কি বেশি শক্তির প্রয়োজন হবে না। দ্যাট মিন্স কি একই গ্রুপে বাম থেকে যত ডানে যাওয়া, একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যায় আয়নীকরণ শক্তি কি তত বৃদ্ধি পাবে। আবার হচ্ছে ধরো একই গ্রুপের উপর থেকে যত নিচে আসা যায় তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, কারণ হচ্ছে ইলেকট্রনের হচ্ছে নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে। দূরে অবস্থান করার ফলে কি হবে, যে তোমার হচ্ছে আকর্ষণ শক্তিটা কম, তাহলে একটা ইলেকট্রন মানে ছাড়তে তো তোমার বেশি শক্তির প্রয়োজন হবে না, যেহেতু আকর্ষণ শক্তিটা কম। ঠিক আছে, এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নীকরণ শক্তির পুরোপুরি বিপরীত, যে একটা ইলেকট্রন তোমার গ্রহণ করতে যে পরিমাণ শক্তি কি হবে ভাই, নির্গত, আগেরটা ছিল প্রয়োজন, এটা হবে নির্গত। ঠিক আছে, যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে শক্তিটা নির্গত হয় তাকে বলা হয় কি ভাইয়া, ইলেকট্রন আসক্তি। তাহলে আগেরটায় যেহেতু ইলেকট্রন ছাইরা পজিটিভ হয়েছে, মানে ঋণাত্মক আয়নটা ছাইরা বা ঋণাত্মক চার্জটা ছাইরা পজিটিভ হয়েছে, তাহলে এটাকে একটা ঋণাত্মক বা একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে যে শক্তি নির্গত হয় এবং এতে কি হয়, যে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় কি ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম, যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কি হয় ভাইয়া, বৃদ্ধি পায়। যে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু আস্তে আস্তে বাড়ে, তাহলে মানে একটা ইলেকট্রন কি সহজেই নিউক্লিয়াসটা টেনে নিয়ে আসতে পারবে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে। আর একই গ্রুপে উপর থেকে নিচে আসলে কি হবে, যে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যাবে। দ্যাট মিন্স কি একটা ইলেকট্রন গ্রহণ করতে কম আসক্তি দেখাবে। তাহলে এটাও হচ্ছে আয়নীকরণ শক্তির মতোই, যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তি বাড়ে, আর একই গ্রুপে উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তি কি কমে। ঠিক আছে, এখানে সবগুলোই লেখা আছে যে একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমে। এতক্ষণ যেটা আলোচনা করছি, পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, আবার পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। আরেকটা হচ্ছে গিয়ে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু। এন্ড হোয়াট ইজ সমযোজী বন্ধন? সমযোজী বন্ধন হচ্ছে যেই বন্ধনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। ধরো হচ্ছে তোমার হচ্ছে কি আছে, ধরো হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে, এটা কিন্তু একটা সমযোজী যৌগ। সরি, আমরা এটাকে যদি কাছাকাছি লিখি, এটা হচ্ছে একটা হাইড্রোজেন ফ্লোরাইড, এটা কিন্তু একটা সমযোজী যৌগ। তো এটা কিভাবে গঠিত হয়েছে, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং হচ্ছে ফ্লোরিনের একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু গঠিত হয়েছে, যে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে আর ফ্লোরিন একটা ইলেকট্রন দিছে। আচ্ছা, এখন এই দুইটা পরমাণু কি সমযোজী বন্ধনে আবদ্ধ। এখন এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর যে দুইটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কোনো একটা পরমাণু যদি নিজের দিকে বেশি আকর্ষণ করে নিয়ে আসে, যে দুইটা ইলেকট্রন আছে কিন্তু একটা পরমাণু ওই ইলেকট্রনটা বেশি করে টানতেছে, তাহলে ওইটাকে বলা হবে ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। যে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো
বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। বইয়ের মতো এত কঠিন ভাষাতে আর দরকার নাই, আমি বলতেছি আরেকবার, সুন্দর মতো সবাই নোট করে ফেলো। বলাটা কি হবে যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু ইলেকট্রনকে কোনো একটি পরমাণু যদি নিজের দিকে আকর্ষণ করে সেটা কি বলা হবে, ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, আমি বলছি, যদি একটু তাড়াতাড়ি যদি হয়েছে একটু পজ করে লিখে ফেলবা, ঠিক আছে, একটু থামাবা তারপর লিখবা। এখন পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, আগের মতোই। ঠিক আছে, যে একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা তত বাড়ে, আর একই গ্রুপে যত নিচে উপর থেকে নিচে আসা যায় তড়িৎ ঋণাত্মকতার মান তত কমে। ঠিক আছে, আচ্ছা, তো আজকের ক্লাসটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, তো আমরা হচ্ছে আজকে এখানেই শেষ করে দিই। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, যতটুকু বাকি আছে এই অধ্যায় ততটুকুর সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালাম।